হাই বন্ধুরা, আজকে আমাদের সাথে আমাদের কাউন্টারে একজন বিশেষ ব্যক্তি এসেছে। সেটা হচ্ছে তোমরা সবাই চেনো যারা প্রিন্টিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে 2017-18 সাল থেকে। তো সৌভিক বাংলা ইউটিউব চ্যানেল তোমরা সবাই ফলো করো বা সবাই সৌভিককে চেনো। তো সৌভিক আজকে অনেকদিন পরে, প্রায় 5 বছর পরে আমাদের কাউন্টারে আবার ভিডিওতে এসছে। 5 বছর আগে এসেছিল, ভিডিও বানিয়েছিল, চ্যানেলে দেখতে হবে। এই দেখো আমার সাথে সৌভিক আছে। হাই, 2017 সালে এসেছিলাম, 2020-তে এসেছিলাম, 17 ডিসেম্বরে এসেছিলাম না, আগের বছর এসেছিলাম। হ্যাঁ, 17 ডিসেম্বরে এসেছিল। একবার দেখা কিন্তু হয়। হ্যাঁ। হাই, মোটামুটি একটা জিনিস দেখতে পেলাম, দাদা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করছে। ফিনটেক, অনলাইনের কাজ, ব্যাংকিং কাজ কমে যাওয়ায় এখন কিন্তু হানিমুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস যুক্ত করেছেন ওনার পোর্টফোলিওতে। মেদিনীপুরবাসীদের কাছে অনুরোধ করব যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে যান, দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। হানিমুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ভীমচক, বিবিগঞ্জ, মেদিনীপুর টাউনের মধ্যে এই দোকানটা অবস্থিত। তো সৌভিককে জিজ্ঞেস করবো, সৌভিক তো বিজনেসে আগের থেকে অনেক গ্রো করেছে, আরো নতুন নতুন বিজনেস স্টার্ট করেছে। তো সৌভিকের বিজনেস এখন বর্তমানে কেমন চলছে? ইপিএস এর সাথে সাথে সৌভিক একটা বড় কোম্পানির সাথে যুক্ত আছে, আপনারা জানেন, ডিস্ট্রিবিউটারশিপে আছে, হিন্দুস্তান ইউনিলিভার, তাই তো? তো হিন্দুস্তান ইউনিলিভার এখন কেমন বিজনেস চলছে তোমার? হিন্দুস্তান ইউনিলিভার বিজনেসে প্রফিট খুব কম, নেই বললেই চলে, কিন্তু মানে একটা বিশ্বস্ত স্থায়ী ভরসার একটা জায়গা পাওয়া যায় যে আগামী 10 বছর বা আগামী 50 বছর হয়তো থাকবে। মোটামুটি কম প্রফিট হলেও বিজনেসটা আপ অ্যান্ড ডাউন সেরকম নেই, কারণ মানুষ হরলিক্স খাবেই, লাইফ বয় সাবান মাখবেই, আর ক্লিনিক প্লাস শ্যাম্পু, সানলাইট সার্ফ এক্সেল ইউজ করবেই। এই একটা ভরসা বা বিশ্বস্ত একটা জায়গা পাওয়া যায়, এটাই আর কি। লোকাল এরিয়াতে একটা নামডাক হয় যে হ্যাঁ, এর কাছে এই জিনিসগুলো পাওয়া যায়। প্রফিট বলতে সেরকম কিছু নয়, মানে হিন্দুস্তান ইউনিলিভার নিয়ে একটু আগেই জামাকে বলছিলাম যে খেয়ে মেখে পরে বেঁচে থাকা যাবে, কিন্তু যদি বলি দুবাই ঘুরতে যাবো, যদি বলি হ্যাঁ অডি, মার্সিডিজ বা স্করপিওতে চাপবো, সেই সবটা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার ডিস্ট্রিবিউটার বা কোনো কোম্পানির রানিং কোনো ব্র্যান্ডেড কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে কিন্তু হবে না। রানিং ব্র্যান্ডেড কোম্পানি বলতে ধরুন এয়ারটেল জিও ডিস্ট্রিবিউটার, হিন্দুস্তান আইটিসি, এই ধরনের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে, মানে অন্য কোম্পানির আন্ডারে কাজ করে কিন্তু আপনার বড় কিছু স্বপ্ন থাকলে সেগুলো পূরণ করতে পারবেন না। তবে কি খেয়ে পরে মেখে বেঁচে থাকতে পারবেন। আমার যতদূর সম্ভব মনে হয় ভারতবর্ষে হিন্দুস্তান ইউনিলিভার 1 নম্বর কোম্পানি, নাকি? এফএমসিজি 1 নম্বর কোম্পানি। তো এফএমসিজির 1 নম্বর কোম্পানি মানে বুঝতেই পারেন তাদের বেসটা অনেক স্ট্রং। তো এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রাখা মানে সৌভিকের মানে পায়ের তলার মাটিটা খুব শক্ত, এটাই হচ্ছে ব্যাপার। অল্প প্রফিট থাকলেও, মার্জিন অল্প থাকলেও, কিন্তু বেস আছে বিজনেসটার একটা। শুধু মানে এফএমসিজি নয়, যে কোনো বড় ব্র্যান্ডেড কোম্পানি তাদের নেটওয়ার্কে কিন্তু প্রফিট কম দেয়, কারণ কম প্রফিট দেয় বলেই তারা কিন্তু কোয়ালিটি প্রোডাক্টটা ভালো দিতে পারে এবং কাস্টমারকে কম দামে ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারে, সেই জন্য প্রফিট কিন্তু কম। যে কোম্পানির প্রফিট বেশি দেখবেন সেই কোম্পানিতে কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্টটা কিন্তু আপনারা পাবেন না। আরেকটা কোশ্চেন সৌভিককে জিজ্ঞেস করবো, তো এইপিএস তো আজ 6-7 বছর ধরে মার্কেটে চলছে, তো এরপরে এইপিএস এর উপর দিকে গ্রোথ আছে না নিচের দিকে ডাউনের দিকে যাচ্ছে, না আগামী দিনে 2 বছরের মধ্যে এইপিএস বন্ধ হতে চলেছে? আমার থেকেও ভালো এই ভিডিওর কমেন্টেই দেখতে পাবেন। হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা আপনার মতামত কমেন্টে লিখুন। এইপিএস এর ভবিষ্যৎ বা কি ভবিষ্যৎ যদি জানতে চান, ক্যাশ একদম সিম্পল, মানুষ আগে যেরকম ক্যাশ নিয়ে পকেটে ঘুরতো, আপনি নিজে বলুন আপনি কি ক্যাশ নিয়ে ঘুরছেন? আমার পকেটে ভিখিরিকে দেওয়ার 1 টাকাও কিন্তু এই মুহূর্তে নেই, কারণ জানি মোবাইলে গুগল পে, ফোন পে আছে, যে কোনো দোকানে আমি পেমেন্ট করে দেবো। কিন্তু আমাদের আপার জেনারেশন, যারা কিনা দাদু ঠাকুমা, কাকু কাকিমা বা জেঠু জেঠিমা, তারা কিন্তু এখনো পকেটে ক্যাশ নিয়ে ঘোরে। তো তাদের জেনারেশনটা যখন গত হবেন এবং আমাদের জেনারেশনটা যখন আগামী দিনে আসবে, তখন কিন্তু ক্যাশের প্রয়োজনীয়তাটা একদম কমে যাবে। সেক্ষেত্রে ইপিএস দোকানে এসে কিন্তু আর কেউ ক্যাশ লেনদেনটা করবে না, একটা সাধারণ আইডিয়া। তখন কিন্তু গুগল পে, ফোন পে, ইউপিআই বা আরো উন্নত কোনো পেমেন্ট, এটিএম পেমেন্ট সিস্টেমটা কিন্তু থাকবে, মিনি এটিএম ডিভাইসের যে এটিএম। কিন্তু ইপিএস এই আঙুলের ছাপ দিয়ে টাকা লেনদেনটা কিন্তু অটোমেটিক ভ্যালু ফর মানি মানে কমে যাবে হিসাব মতো। কারণ এইপিএস এর যারা বিজনেস করে, যারা আমাদের চ্যানেল ফলো করে, তো সৌভিকের চ্যানেল বা আমার চ্যানেল, তো তাদের কাছ থেকে আমাদের কাছে প্রতিনিয়ত কোশ্চেন আসতে থাকে যে দাদা এইপিএস এর ভবিষ্যৎ কি, বা আগামী দিনে এইপিএস করা কতটা ঠিক হবে, না এইপিএস এর সাথে আলাদা বিজনেস অ্যাড করতে হবে। তো সৌভিক সব থেকে বড় ডিস্ট্রিবিউটার পশ্চিম মেদিনীপুরের এবং আমাদের ভারতবর্ষের মধ্যে, স্পাইস মানি থেকে আরম্ভ করে পে নিয়ার বাই, সৌভিকের একটা বিশাল রিটেলার বেস আছে। তো সৌভিক কিন্তু বিশাল বড় মাপের ডিস্ট্রিবিউটার, ছোটখাটো নয়। তো তার মুখ থেকে শুনলেন যে আগামী দিনে কিন্তু এইপিএস বন্ধ হতে চলেছে, কারণ মানুষের কাছে ক্যাশ ট্রানজেকশন মানুষ করা কমিয়ে দিচ্ছে। আমাদের যে জেনারেশন, আমাদের আগের যে জেনারেশনটা, তারাই একমাত্র ক্যাশ লেনদেন করছে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের যে পরের জেনারেশন তৈরি হচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই ফোনে ডিজিটাল টাকা রাখছে, কিন্তু হাতে ক্যাশ রাখছে না। তারা যে কোনো দোকানে যাচ্ছে, ফোন পে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করেছে। সুতরাং এইপিএস এর ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে নেই বললেই চলে, বা বন্ধের মুখে।
তো এইপিএস এর বদলে কি স্পাইস মানি যে এত বড় একটা ফিনটেক মার্কেট স্পাইসের, তো স্পাইস কি অন্য কিছু তাদের পোর্টালে আনার চিন্তা ভাবনা করছে আগামী দিনে? স্পাইসের প্ল্যান কি? এইপিএস যদি বন্ধ হয়ে যায় বা এইপিএস যে কমে যাচ্ছে বা এইপিএস এর উপর যে বিভিন্ন রকম ব্যাংকগুলো রুলস রেগুলেশন চাপাচ্ছে যে সারা মাসে 5,000 টাকা ট্রানজেকশন করতে পারবে বা সারা মাসে 10,000, তো তার থেকে তো বন্ধ করে দেওয়াই ভালো। সারা মাসে 5,000 বা সারা মাসে 10,000, এটা কোনো লিমিট হলো? তুমি বলো। শুধু স্পাইস মানি নয়, মার্কেটে যে সমস্ত কোম্পানি গ্রো করছে, ধরুন স্পাইস মানি, পে নিয়ার বাই, রিসেন্ট ফিনো পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হয়ে গেল, ঠিক সেরকম স্পাইস মানি বা পে নিয়ার বাই বা এই টাইপের বাকি যাবতীয় কোম্পানি আছে, তারা কিন্তু তাদের অল্টারনেট কিন্তু ভাবছে। আমরা ভাবছি আমাদের দোকানে হয়তো 5,000 টাকা মাসে আর্নিং কমে যাবে, কিন্তু আমাদের থেকে ওই বড় বড় কোম্পানিগুলো কিন্তু আরো টেনশনে আছে, কারণ ওদের 5,000 নয় 5 কোটি টাকা হয়তো পার মান্থ রোজগার, তা কিন্তু নাই হতে চলেছে। তার জন্যই দেখবেন আজকের ডেটে যদি স্পাইস মানির কথা বলি, তারা সব ইন্স্যুরেন্স আনছে, মোবাইল ইন্স্যুরেন্স আনছে, মোবাইল স্ক্রিন প্রোটেক্টর, বা আগামী দিনে লোন লোন প্রোডাক্টের মধ্যে একটা ফিচার্স নিয়ে এসেছে। আমাকে একটু আগেই ফোন করছিল, আপ টু 5 লাখ টাকা পর্যন্ত আপনাকে লোন দেওয়া হবে স্পাইস মানির তরফ থেকে। তো এই টাইপের কোম্পানিও কিন্তু অল্টারনেট ভাবছে আমাদের থেকেও আরো বেশি। হ্যাঁ, কিউআর কোড সম্ভবত নিয়ে আসছে স্পাইস মানি। হ্যাঁ, যেরকম গুগল পে, ফোন পে কিউআর কোড আছে দোকানে, সেরকম হয়তো আগামী দিনে স্পাইস মানির কিউআর কোড থাকবে। তো সবাই কিন্তু বিজনেস চেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। যেমন শুভজিৎ দা সুরেন্দ্র এন্টারপ্রাইজ ট্রাভেল ইউনিয়ন ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস অ্যাড করেছে, সেরকম স্পাইস মানিও কিন্তু অল্টারনেট কিছু অল টাইম ভাবছে। আজ থেকে 1-2 বছর আগে শুনেছেন হয়তো আইটিসি কোম্পানির সাথে ট্যাপ করেছিল, কিন্তু ঠিকঠাক চালনা করতে পারেনি, তার জন্য এটা ডিফল্ট করে গেল। অ্যাকাউন্ট ওপেনিং এর সার্ভিস এনেছিল অ্যাক্সিস ব্যাংকের, এখন এনএসডিএল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস বর্তমানে লাইভ আছে, কিছু কিছু অ্যাক্সিস ব্যাংকেও আছে। ঠিক এইরকম অল্টারনেট চিন্তা কিন্তু সমস্ত কোম্পানি করছে। হ্যাঁ, এটাই বলার যে এইপিএস, যদি আপনি আপনার দোকান থেকে এইপিএস এ প্রফিট করেন, সেটাকে কনভার্ট করতে হবে। আপনি যদি কোনো এক্সট্রা চার্জ করেন কাস্টমারের থেকে, মনে মনে ভাববেন যে এক্সট্রা চার্জ না নিয়ে যদি দোকানদার আপনার দোকানে আসে, কাস্টমার আপনার দোকানে আসে, এবং আপনি কোনো এক্সট্রা চার্জ না নিয়ে যদি তাকে সার্ভিসটা দিতে পারেন এবং কাস্টমার খুশি, আপনি খুশি থাকেন, তাহলে কিন্তু এপিএস বিজনেস আপনার জন্য আগামী দিনে পারফেক্ট ওয়েতে থাকবে। এতে আপনার দোকানে যে প্রোডাক্ট বিক্রি বা সেল বা ফুটফল থাকবে, সেটা যদি মেনটেন করতে পারেন। সিলেক্টেড কিছু দোকান দেখেছি এখনো মাসে কিন্তু ভালো পরিমাণে উইথড্রল করে, 50 লাখের ওপর পার মান্থ, পার ডে 1 লাখ 2 লাখ টাকার এপিএস উইথড্রল হয়। তারা কিন্তু কোনো রূপ হাত পেতে 1 টাকা 2 টাকাও এক্সট্রা চার্জ নেয়নি। সেই দোকান এইপিএস বিজনেস কিভাবে করছে, তাদেরকে যদি ফলো করেন, তাদের দোকানে সেই কাস্টমারকে ছাড়ার সাথে সাথে অল্টারনেট কিছু কাস্টমারদেরকে ভ্যালু ফর মানি হিসেবে কোনো প্রোডাক্ট দিচ্ছেন, তাদের জন্য এইপিএসটা কিন্তু ঠিক। এক্সট্রা চার্জ দিয়ে আর্নিং শুধুমাত্র একদম আতিপাতি গ্রাম এলাকা, যেখানে আশেপাশে কোনো শহর বা গাড়ি যাওয়ার রাস্তা নেই, সেখানে চলবে। কিন্তু এই প্রপার সিটিতে, এই যে মেদিনীপুরের মতো মার্কেটে বা খড়গপুর বা চন্দ্রকোনা বা কোনো সিটিতে কিন্তু এক্সট্রা চার্জ নিয়ে ইপিএস ব্যবসা আগামী দিনে কিন্তু থাকবে না। মানে সৌভিক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কথা বললো, যেটা হচ্ছে আমাদের কারোরই জানা ছিল না, যে কারণ 1000 টাকায় 10 টাকা বা 10,000 টাকায় 100 টাকা, মানে 1% চার্জ কিন্তু প্রত্যেকটা রিটেলারই ম্যাক্সিমাম কম বেশি সবাই নিতে নেয়, কারণ না তো ব্যবসা চলবে কি করে, দোকানে একটা মেইনটেনেন্স খরচা আছে। 100 টাকা অনেকে নিত, এখন কিন্তু 10,000-এ 40 টাকা বা 50 টাকা অনেক দোকান কিন্তু নেয়। আচ্ছা, ও যেহেতু মার্কেটে আছে, ও আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তো ওর মতে যে এইপিএস এ কাস্টমারটাকে টানতে হবে, দিয়ে আপনাকে সাইডে অন্য কিছু বিজনেস রাখতে হবে, যাতে কাস্টমার ফুটফলটা বেড়ে অন্য জিনিসে কাস্টমার কেনাকাটা করে আপনার দোকানে। এইপিএসটা কাস্টমার টানার একটা প্রসেস হিসেবে ইউজ করতে বলছে, সেটা সোর্স অফ ইনকাম বা আর্নিং এর জায়গা নয়, এটাই বলতে চাইছো তো? একদম তাই। কাস্টমার যদি দোকানে টাকা তুলতে আসে, সেই টাকাটা সে কিছু না কিছু খরচ করবে, আপনাকে প্ল্যান রাখতে হবে সেই টাকাটা যাতে আপনার দোকানে কিছু না কিছু খরচ হয়। আপনি যখনই টাকা তুলবেন, তার অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট ব্যালেন্স আছে সে কিন্তু দেখতে পাবেন। ধরুন কোনো হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে করেছে, দাদার কাছে টাকা তুলতে এলো, দাদা ফ্রি অফ সার্ভিসে টাকা তুলে দেওয়ার পরে দেখলো অ্যাকাউন্টে তার 40,000 টাকা আছে। দাদা কিন্তু তাকে বলতেই পারে যে কাশ্মীর ট্যুর আগামী দিনে একটা অফার আছে, একটা ডিসকাউন্ট আছে, আপনারা যদি যেতে চান, আমার মাত্র 40টা সিট ছিল, 30টা বিক্রি হয়ে গেছে, আপনি ঘুরতে যেতে পারেন। এটাই আর কি, কাস্টমারের সেই মুখের ভালোবাসার খাতিরে কিন্তু দাদার কাছে একটা ট্যুর এন্ড ট্রাভেল প্যাকেজ কিন্তু বুক করতে পারে। তো এইদিকে ফোকাস করতে হবে বিজনেসটাকে, মানে কাস্টমার টানার একটা মাধ্যম এইপিএসটা, এটাকে রাখতে বলছে আগামী দিনে। এইপিএস এর চার্জ ওভার চার্জিং করতে বারণ করছি, এটা স্পাইস থেকে লিগালি ভাবে আমাদেরকে ভিডিওতে দেয় যে ওভার চার্জিং করবেন না কেউ, কিন্তু দোকান মেইনটেনেন্সের জন্য কিছু করার থাকে না, বা ডিভাইস 2 দিন ছাড়া যে ডিভাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ডিভাইস গুলো কিনতে প্রচুর টাকা দিয়ে কিনতে হয় 2 দিন ছাড়া। L1 আবার মান্থটা মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই ডিভাইস গুলো মর্ফো বন্ধ হয়ে গেছে। যারা স্টার্টিং নিয়েছিল তাদেরকে ইমিডিয়েট চেঞ্জ করতে হচ্ছে অন্য ডিভাইসে, কারণ সে তো 7 দিন দোকানটা বন্ধ থাকলে তার কাস্টমার চলে যাবে। হয়তো স্টার্টিং 7-10 দিন বা 1 মাস পর চালু হবে, কিন্তু 1 মাস যদি দোকান বন্ধ থাকে, সেক্ষেত্রে তার ব্যবসার ক্ষতি।
সেই জন্য তাকে কিন্তু অল্টারনেট আবার একটা মান্ত্রা বা মর্ফ নিতে হবে। সেই টাকাগুলো উঠবে কোথা থেকে? ওই জন্যই কাস্টমারের কাছ থেকে চাই না, কারণ আমাদের এইপিএস এর কমিশন খুব একটা বেশি নয়। প্রাইম প্যাক নিলে ঠিক আছে, কিন্তু প্রাইম প্যাকেও তো আবার পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু 10,000 টাকায় ম্যাক্সিমাম সমস্ত কোম্পানি 10 টাকায় দিয়ে থাকে। আর একটা জিনিস, যে তুমি কদিন আগে আমাদের স্পাইস মানির যে এমডি প্লাস সিইও দিলীপ মোদী স্যারের সাথে দেখা করেছিল কলকাতায় গিয়ে, তো কোম্পানির হেডের সাথে তুমি কথা বলে কি বুঝতে পারলে আগামী দিনে কোম্পানির প্ল্যানিং কি কি আছে বা কোন দিকে এগোচ্ছে? কোম্পানিকে অনেক কিছুই বলেছিলাম, তো আজ প্রায় 6 মাস হয়ে গেল, কোম্পানির প্রত্যেকটা কথা কিন্তু রেখেছে। আমরা বলেছিলাম আমরা যে পিঠে ব্যাগ নিয়ে ঘুরছি, টাকার হেডেক বা দায়িত্ব বা রিস্ক থাকছে, তার জন্য কিন্তু শপ ইন্স্যুরেন্স, শপের ক্যাশ ইন্স্যুরেন্স প্রোডাক্টটা নিয়ে এসেছে। হ্যাঁ, আমরা বলেছিলাম কিউআর কোডের একটা সমস্যার ব্যাপার, যে হ্যাঁ আমরা ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা নিলে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে, কিউআর কোড থ্রু এলে আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত। সেম স্পাইস মানি কিন্তু কিউআর কোডের মতো প্রোডাক্টটা নিয়ে আসতে চলেছে বা নিয়ে চলে এসেছে, কিছু কিছু রিটেলার কাছে অলরেডি চলে এসেছে। আমরা ঠিক যা যা ইস্যুগুলো সেখানে বলেছিলাম, সেই ইস্যুগুলো সলিউশন কিন্তু ধীরে ধীরে কিন্তু আসছে। তো স্টার্টিং এ আমরা কোনো কিছু ফিডব্যাক পাইনি। সিও হ্যাঁ দিলীপ মোদী স্যার বলেছিলেন আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, কিন্তু কন্ট্যাক্ট করেননি। কিন্তু আমরা নোট করে করে আমরা যে 3-4 জন ডিস্ট্রিবিউটার ছিলাম, যে যে পয়েন্টগুলো খাতায় দিয়েছিলাম, প্রত্যেকটা পয়েন্টের উপরে কিন্তু কাজ হচ্ছে। আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদেরকে ডাকবে টপ ডিস্ট্রিবিউটারদেরকে নয়ডা হেড অফিসে। দেখা যাক ডাকে কিনা, যদি ডাকে তাহলে মানে খুবই খুশি হব। এটাই আর কি, কোম্পানি আমাদের সমস্ত সমস্যার কথা সিও যে এমডি সে কিন্তু সরাসরি এসে আমাদের মুখ থেকে শুনে গিয়েছে এবং তার সলিউশনের কথা কিন্তু চিন্তা করছে। লোন প্রোডাক্ট, ইন্স্যুরেন্স প্রোডাক্ট বলেছিলাম, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি কাজ চলছে। লোন প্রত্যেকটা রিটেলার পোর্টফোলিওতেই দেখা দিয়েছে, আশা করি আপনারা দেখতে পাবেন। অধিকারী নিজের লোন নিজে নিতে পারবে, কিন্তু ইন্টারেস্টটা খুব বেশি বলে আমিও নিচ্ছি না। আগামী দিনে হয়তো ইন্টারেস্ট কমবে, তার কারণ স্পাইস মানির এই লোনের যে একটা হচ্ছে কি হয় লাইসেন্স হয়, সেটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, নামটা ঠিক ভুলে যাচ্ছি। তো আগামী দিনে লোন এবং ইন্স্যুরেন্স এর দিকে কিন্তু কোম্পানি। আমি একটা মানে প্রস্তাব রাখছি, সেটা হচ্ছে ভিডিওটা যদি স্পাইসেরও বিভিন্ন দেখবে এমপ্লয়িরা বা স্টাফরা দেখবে, বা সৌভিকেরও যদি চ্যানেলে সবাই দেখবে, তো এটা ঠিক না ভুল আপনারা ডিসাইড করবেন যে বিভিন্ন কোম্পানি কিন্তু কুরিয়ার সার্ভিস পরিষেবাটা তাদের পোর্টালে নিয়ে আসছে। তো আমি চাই যে সমস্ত রিটেলার যারা স্পাইস মানির আছে, তো স্পাইস মানিও তাদের পোর্টালে এই সার্ভিসটা নিয়ে আসুক বা লঞ্চ করুক খুব শিগগিরই। আমি কোম্পানিকে মেলও করেছিলাম ওই care@spicemoney.com এ, যে কুরিয়ার সার্ভিসটা পরিষেবাটা যদি নিয়ে আসতে পারে তাহলে আমাদের সমস্ত রিটেলার উপকৃত হবে। আমাদের রিটেলার বুকিং, এটা কুরিয়ার বুকিং পয়েন্ট হিসেবে কিন্তু অ্যাজ এ স্পাইস মানি রিটেলাররা কাজ করতে পারবে। তাতে সৌভিকেরও যেমন সোর্স অফ ইনকাম হবে, প্লাস রিটেলারদেরও কিছু আর্নিং এর একটা অপরচুনিটি, নতুন রাস্তা খুলবে। এই পয়েন্টটাও কিন্তু ওই দিন কলকাতাতে আলোচনা করা হয়েছিল। কোনো একটা ছোট্ট সাময়িক ইস্যুর জন্য কোম্পানি করতে পারছে না, কিন্তু আগামী দিনে হয়তো যদি সেই প্রবলেমের সলিউশন হয়ে যায়, তো কোম্পানি আশা করি আগামী দিনে সার্ভিসটা নিয়ে আসবে। এটা কিন্তু সিওর সাথে, সিও এমডি স্যারের সাথে আলোচনা হয়েছিল, কারণ ওখানে আমি যেদিন দেখা করতে গিয়েছিলাম সেদিন অলরেডি আমি মুভি সফর কোম্পানির ডাকিয়া সার্ভিস নিয়ে অলরেডি ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম এবং চলছেও বর্তমানে। ইন্ডিয়া পোস্ট আজকের ডেটে আমাদের কাউন্টারে এসে প্রোডাক্ট তুলে নিয়ে যাচ্ছে, যেটা খুব খুশি। আগে লাইনে দাঁড়িয়ে থাকলেও বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে দিত, এখন অর্ডার মেরে দিলে বাধ্যতামূলক ওরা বাই ফোন করে প্রোডাক্টটা চাইছে বা ছেলে পাঠিয়ে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, মাত্র এক্সট্রা 5 টাকা চার্জ দিয়ে। 5 টাকা এক্সট্রা যদি আমি পেমেন্ট করে রাখি, ওরা অফিস থেকে কিন্তু লোক পাঠিয়ে দিচ্ছে, স্টাফ এসে প্রোডাক্টটা নিয়ে চলে যাচ্ছে। এই সার্ভিসটা মুভি সফর কোম্পানিতে খুব বেটার পেয়েছি ডাকিয়ার থ্রু। আশা করি যদি সম্ভব হয় স্পাইস মানি বা পেনিয়ার বাই এই টাইপের ব্র্যান্ডেড কোম্পানিও আগামী দিনে নিয়ে আসবে। আরেকটা আমি সৌভিকের মাধ্যমে স্পাইসকে রিকোয়েস্ট করতে বলবো, যেহেতু সৌভিকের কথা শোনার উচিত স্পাইসের, কারণ সৌভিকের আন্ডারে এত বিশাল একটা রিটেলার বেস আছে। তো মানে আমাদের বিভিন্ন রকম লোন প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি স্পাইস থেকে, লোনে গিয়ে, লোন অপশনে গিয়ে। আমি চাইছি যে কনজিউমার ডুরাবেল লোন, দেখুন পার্সোনাল লোন, বিজনেস লোন আমরা 10টা অ্যাপ্লাই করলে একটা স্যাংশন হয়, বাদ বাকিগুলো রিজেক্ট হয়, পরিষ্কার কথা। তো সেখানে কনজিউমার ডুরাবেল লোন মানে আমি আমার রিটেল পয়েন্ট থেকে, কেউ কাস্টমার মোবাইল কিনবে, আমি কিন্তু তার লোনটা মোবাইলে করে দিতে পারি। আমি কনজিউমার ডুরাবেল প্রোডাক্ট বলতে এসি কিনবে, ফ্রিজ কিনবে, ওয়াশিং মেশিন কিনবে, টিভি কিনবে, এই হোম থিয়েটার কিনবে, আমি যেন এইগুলো কিন্তু কাস্টমারদের, আমাদের যে বেস অফ কাস্টমার, সেই কাস্টমারগুলোর পক্ষে কিন্তু মোবাইলটা কিনবে 15,000 টাকা দিয়ে, লোনে হলে তার ভালো হয়। তো এই কাস্টমারগুলোর যেন আমি লিড ক্রিয়েট করতে পারি অ্যাজ এ লোন হিসেবে, লোন প্রোডাক্ট হিসেবে, এটা যেন স্পাইস নিয়ে আসে কনজিউমার ডুরাবেল প্রোডাক্টের উপর লোন। এটা কি বলবে তুমি? এটাও নিয়ে আসা উচিত। কোম্পানির এত পোর্টফোলিও মার্কেট রিটেলার রয়েছে, তাদের কেউ না কেউ রিটেলার কিন্তু এই টাইপের দোকানদারের সাথেই যুক্ত। টিভি ফ্রিজ সবার লাগে, টিভি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন। তো সেক্ষেত্রে এটা যদি নিয়ে আসে কোম্পানির এইপিএস এর অল্টারনেট বিজনেস হিসেবে কিছু একটা বিজনেস কিন্তু থাকবে। একদম।
কিছু না কিছু তো কোম্পানিকে ভাবতে হবেই। পার্সোনাল লোন, বিজনেস লোনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের ম্যাচ করে না। যাদের সমস্ত ডকুমেন্টস আছে, যারা দিতে পারবে, তাদের লোনের প্রয়োজন নেই। তাদেরই লোনের প্রয়োজন যাদের ওই ডকুমেন্টস গুলো সবকিছু মেনটেন করছে না, কিছু অল্প তার লোন লাগবে 50,000 টাকা, 1 লাখ টাকা, এটাই কাস্টমারের বেশি রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু এই টাইপের লোন কিন্তু আমরা পাই না, বা অ্যাপ্লাই করলে রিজেক্ট হয়ে যায়, লিড গুলো বেকার হয়। আমরা যে লিডটা ক্রিয়েট করছি সেই টাইমটুকু আমাদের বেকার যায়। এটা যদি কনজিউমার ডুরাবেল লোনটা এর বদলে আনতে পারে, আমার মনে হয় এটা খুব বেশি কার্যকরী হবে কনজিউমার ডুরাবেল প্রোডাক্টের উপর। বাড়ির যাবতীয় আসবাবপত্র রিটেল পয়েন্ট থেকে সে লোনে কাস্টমার নিতে পারে। এটা একটু কোম্পানিকে রিকোয়েস্ট করবে, মানে আমার তরফ থেকে এবং সমস্ত রিটেলারদের তরফ থেকে সৌভিকের কাছে আমাদের রিকোয়েস্ট এটা। এই জিনিসটা তুলে ধরবো নেক্সট। আর কুরিয়ার সার্ভিসটা অলরেডি তোলা আছে, তাও নেক্সট যে নয়ডা অফিস যদি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে যে নিশ্চয়ই ওরা শুনবে আপকামিং প্রোডাক্টের বিষয়ে, আমরা এগুলো তুলে ধরবো আগামী দিনে। আর কি বলবে বলো? আর কিছু নয়, অল্টারনেট বিজনেস কিন্তু সবাই খুঁজতে থাকুন। হ্যাঁ, ফিনটেক এইপিএস টাকা তোলা নিয়ে কিন্তু আগামী দিনে চলবে না, চলবে সেই সমস্ত জায়গায় যেখানে কিন্তু এখন পর্যন্ত মানে সিটি হয়ে ওঠেনি, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, সিটি এরিয়ায়, শহর এরিয়ায় এইপিএস করা কিন্তু খুব চাপের। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাংক থেকে স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট করে দিয়েছে আরবিআই। ইভেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে 6টা পেমেন্ট ব্যাংকে লাইসেন্স দিয়েছিল 2016 সালে সম্ভবত আরবিআই। সেই ফিনো হচ্ছে ফার্স্ট পেমেন্ট ব্যাংক তার মধ্যে, যে স্মল ফাইন্যান্স ব্যাংকে আরবিআই তাকে কনভার্ট করেছে। এই সম্বন্ধ তুমি তো ফিনোর ডিস্ট্রিবিউটরও আছো, এবং আমার ফিনোর যে আইডিয়া আমি তোমার কাছ থেকে নিয়েছি। তো ফিনো সম্বন্ধে কি প্রজেক্ট আছে, প্রজেকশন আছে, বা তোমার কি মতামত আছে ফিনো যে স্মল ফাইন্যান্স ব্যাংকে আমরা কি নতুন কিছু সার্ভিস পেতে পারি ফিনোর তরফ থেকে? ফিনো পেমেন্ট ব্যাংকের সাথে আমরা যুক্ত আছি সেম 2018-19 সাল থেকে এজ এ সুপার ডিস্ট্রিবিউটর। ওয়েস্ট বেঙ্গলে আমাদের 100-এর উপরে ডিস্ট্রিবিউটর ছিল, এবং এখনো প্রচুর রিটেলার আছে, ছিল নয় আছে। কাজ খুবই কম হয় ফিনো পেমেন্ট ব্যাংকে, কিন্তু হয় না তা বলবো না, এখনো কিন্তু কালকের ডেটেও আমার কাছে কিন্তু ফিনো পেমেন্ট ব্যাংকের এজ এ সুপার ডিস্ট্রিবিউটর একটা ভালো মাপের কমিশন এসেছে। কমিশনটা আসার সাথে সাথেই কিন্তু আমি চেক করছিলাম যে ওটা ফিনো পেমেন্ট ব্যাংক থেকে এসেছে না ফিনো স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে এসেছে। আমি একটু দেখাতে বলবো কালকের ডেটে কত কমিশন ঢুকেছে আমার কাছে। আশা করি ফোকাসটা যদি না নিয়ে থাকে দেখা যাবে, তাও আমি বলে দিচ্ছি। সুপার ডিস্ট্রিবিউটর মান্থলি পে আউট নভেম্বর 2025 আমার কমিশন ঢুকেছে 1684 টাকা, 1684 ক্রেডিট হয়েছে আমার অ্যাকাউন্টে। এটা কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংক নয়, পেমেন্ট ব্যাংক হিসেবে এসেছে। আগামী দিনে হয়তো যদি এই চ্যানেল সিস্টেম স্মল ফাইন্যান্সে হয়ে যায়, আমরা আদৌ এজ এ ডিস্ট্রিবিউটর বা সুপার ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের ক্যাটাগরি কি পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটারই থাকবে, না স্মল ফাইন্যান্স ব্যাংকের ডিস্ট্রিবিউটারে আমরা কনভার্ট হয়ে যাব, পুরোটাই কিন্তু কনফিউজ আছি আমি নিজেও। হয়তো বড় বড় সিটিতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ব্রাঞ্চ হবে, যতটুকু আমার কাছে নলেজ বা খবর আছে। খবরটা অনেক পুরানো, কিন্তু সত্যি হতে হতে স্বপ্নটা অনেক টাইম লেগে যাচ্ছে। 2019-20 সাল থেকে শুনে আসছি স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স পেয়ে গেছে, এতদিনে ফাইনালি আমরা নিউজ দেখতে পাচ্ছি, সবাই স্ট্যাটাস দিচ্ছে ফিনোর এমপ্লয়ি গুলো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বড় বড় একটা কি দুটো সিটিতে আগামী দিনে স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্রাঞ্চ ওপেন হতে চলেছে। পেমেন্ট ব্যাংকের সার্ভিস সাপোর্ট ওই জায়গায় পাবো কি পাবো না আমি আর কোনো কিছু জানি না, সত্যি কথা বলতে কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। ওপরে নিউজ হয়েছে, গ্রাউন্ড লেভেলে এখনো কোনো নিউজ বা খবর এখন পর্যন্ত হয়নি। আমি আজ পর্যন্ত ফিনোর মোটামুটি 300-350 মতো অ্যাকাউন্ট খুলেছি। তো কাস্টমারদের যাদের অ্যাকাউন্ট খুলেছি তাদের হচ্ছে রিফারগেশন বা তাদের হচ্ছে যেটা আমাদের কাছে মতামত, সেটা হচ্ছে কাস্টমার রিভিউ হচ্ছে যে ফিনোর অ্যাকাউন্ট দাদা দারুণ অ্যাকাউন্ট। সমস্ত অ্যাকাউন্টই খুলি, এয়ারটেল ব্যাংক বা ধরুন এনএসডিএল ব্যাংক, সমস্ত পেটিএম ব্যাংকের আগে খুলতাম, কিন্তু ফিনোর যাদের অ্যাকাউন্ট খুলে দিয়েছি তাদের যে রিভিউ হচ্ছে কাস্টমার রিভিউ দুর্দান্ত, যে দাদা দুর্দান্ত একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর 4-5 বছর ধরে ইউজ করছে। তো ফিনো এই যে ডিমান্ড মার্কেটে কমে গেছিল মাঝখানে, এখন কিন্তু ফিনো স্মল ফাইন্যান্স ব্যাংকে হয়ে যাওয়ার জন্য ফিনোর ডিমান্ড কিন্তু আবার মার্কেটে উঠছে, এবং সমস্ত রিটেল কাউন্টার কিন্তু ফিনো ফাইন্যান্স স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু রিটেল আইডি বা সিএসপি পয়েন্ট নিতে চাইছে। এই হিসাবে তোমাদের কাছে যোগাযোগ করছে সবাই। সেরকম ভাবে কোনো আপডেট বা মার্কেট হিলিক বা নিউজ এখন পর্যন্ত শোনা যায়নি। স্মল ফাইন্যান্স ব্যাংক হওয়ার পরে আমার পার্সোনাল নাম্বারে এখন পর্যন্ত কোনো কল আসেনি। আচ্ছা, তো ফিনোর ডিমান্ড কিন্তু আবার আস্তে আস্তে বাড়ছে। তো যারা ফিনো সিএসপি নিতে চাইছেন তারা অবশ্যই সৌভিকের সাথে যোগাযোগ করবেন, কারণ সৌভিক ফিনো সুপার ডিস্ট্রিবিউটর আছে ওয়েস্ট বেঙ্গলে। এবার ফিনো কি চেঞ্জ করে সেটা ভবিষ্যৎ বলবে, মানে তাদের এতে কি চেঞ্জ করে। কারণ একটা জিনিস কি, যে ফিনো কিন্তু পেমেন্ট ব্যাংকের কোনো রুল রেগুলেশন ভায়োলেশন মানে অ্যাভয়েড করেনি, মানে প্রত্যেকটা নিয়ম মেনে কিন্তু কাজ করে এসছে।
আমরা দেখেছিলাম পেটিএম এ প্রচুর হারিয়ে লেনদেন গেছে। হতো, ফিনোতে কিন্তু হারিয়ে হতো গেল। না। তখন মানুষ বলতো যে পেটিএম ছেড়ে কেন ফিনোতে অ্যাকাউন্ট খুলবো, আজকের ডেটে পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্সই বাতিল করে দেওয়া হলো। এয়ারটেল পেমেন্ট ব্যাংক মাঝে মধ্যেই এর আগে সমস্যায় পড়েছিল, মানুষের কেওয়াইসি করে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, কিন্তু ফিনোর কিন্তু আজ পর্যন্ত কোনো ফল্ট নেই। কাস্টমার যেখানে সেভিংস অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা লেনদেন করে দেয়, সেই অ্যাকাউন্টগুলো অবশ্যই চান হয়ে গেছে, সমস্ত পেমেন্ট ব্যাংকেরই ওটা রুল, গভর্নমেন্টের রুল, ওটা আরবিআই এর রুল। কিন্তু যারা পার্সোনাল হিসেবে অ্যাকাউন্ট খুলেছে, সে সেভিংস অ্যাকাউন্ট হোক কিংবা কারেন্ট অ্যাকাউন্ট, শুভ সেভিংস অ্যাকাউন্ট, সরল সেভিংস অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টই কিন্তু রানিং চলছে, কোনো ইস্যু নেই। আর তোমার যে মুভি সফরের, তুমি তো ডাকিয়া.com এর ডিস্ট্রিবিউটর নিয়েছো কুরিয়ার সার্ভিসে, তো মুভি সফরের যে ডাকিয়া.com কুরিয়ার পরিষেবা, সেটা মার্কেটে কেমন, মানে রিটেলাররা কি কুরিয়ার সার্ভিস ভালো চলছে যারা নিয়েছে? কস্ট মানে খরচটা একটু বেশি, তার জন্য আটকে যাচ্ছে, কিন্তু যারা নিয়েছে রানিং কাজ করছে। এমনকি আমাদের টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত মান্ত্রা, মরফো, স্টার্টেক বা কোনো ডিভাইস বিক্রি হচ্ছে, সবগুলোই কিন্তু আমরা ডাকিয়া.com থেকে অর্ডার করছি। সব থেকে বেশি অর্ডার হচ্ছে আমাদের ইন্ডিয়া পোস্ট অফিস থেকে লোক এসে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যায়, সাথে অ্যামাজন এবং ডেলিভারি প্রত্যেকটারই কিন্তু আমরা অর্ডার মারি। আচ্ছা, পে নিয়ার বাই দিয়ে তুমি প্রথম কাজ শুরু করেছিলে, আজকে পে নিয়ার বাই হারিয়ে গেছে কেন? মার্কেট থেকে পে নিয়ার বাই এরকম অবস্থা কেন? হারিয়ে গেছে কেন, সঠিক মানে কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। আমার প্রথম যদি ডিভাইস মানে কোম্পানিকে রিকোয়েস্ট করার একটা ভিডিও দেখতে পারেন, আমি তো পে নিয়ার বাই অন্ধ ভক্ত ছিলাম। হ্যাঁ, আমিও অন্ধভক্ত ছিলাম। হ্যাঁ, স্পাইস মানিতে কাজ স্টার্ট করি একমাত্র শুধু এটিএম ডিভাইসটার জন্য, এবং পে নিয়ার বাইকে মেল করি আপনারা কেন মিনি এটিএম ডিভাইস আনছেন। ইভেন আমি মনে আছে, আমি পে নিয়ার বাই এটিএম এর জন্য আমি ওয়েট করছিলাম মাইক্রো এটিএম নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে বারবার বলেছিল যে অন্য কোম্পানি নিয়ে নাও, স্পাইসের নিয়ে নাও, বা অন্য কোম্পানি নিয়ে নাও, রেলিপের নিয়ে নাও। তখন আরএনএফআই ছিল, এর ব্র্যান্ড অফ রেলিপে। তো আমরা কিন্তু নিইনি, আমরা ওয়েট করছিলাম পে নিয়ার বাই কবে এমএটিএম লঞ্চ করবে, পে নিয়ার বাই এমএটিএম দিয়ে কাজ শুরু করবো। আজকে সেই কোম্পানির কোনো হদিস নেই, বা সেই কোম্পানির কোনো রকম ভিডিও নেই। ইভেন পে নিয়ার বাই প্রথম যে এইপিএস এর ভিডিওটা নিয়ে আসে, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, টাকা তোলা। হাইড করে রাখা আছে, হ্যাঁ। এখনো ভিডিওটা আছে, কিন্তু যেহেতু আধার নাম্বার দেখিয়ে ফেলেছিলাম, তার জন্য কিন্তু আমরা সেটা পাবলিক করিনি। পে নিয়ার বাই আজকের ডেটে আমার অ্যাক্টিভ রিটেলার আছে 21টা, ডিসেম্বরে 23টা ছিল, মানে ডিসেম্বরে 23টা হয়েছে। জিটিভি 26 লাখ, ইনকাম 667 টাকা। আজকের ডেটে আমার পে নিয়ার বাই এইপিএস কমিশন ঢুকেছে 67 টাকা 37 পয়সা। এই আমার পে নিয়ার বাই ডিস্ট্রিবিউটার, যেটাকে নিয়ে একদিন আমি বাইক নিয়ে দীঘা পর্যন্ত মুভ করে এসেছি। ইভেন আজকে তোমার এই জার্নিটা পে নিয়ার বাই হাত ধরে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, নয়তো আজকে তুমি এই জায়গায় পৌঁছতে পারতে না। পে নিয়ার বাইয়ের নাম আমি কোনোদিনও ভুলবো না। ওর যে সিস্টেম স্ট্রাকচার, হাত ধরে কাজ শিখিয়েছে। ওর যে সিস্টেম স্ট্রাকচার এত ভালো, আজকেও আমার এলাকায় দুজন পে নিয়ার বাই নেওয়ার জন্য কন্ট্যাক্ট করেছে, তাদের আইডি ডিটেলস কিন্তু আমার কাছে চলে এসেছে। বলছে সৌভিক দা, আপনি অনেক পুরনো ডিস্ট্রিবিউটার, কোম্পানির দুটো আইডি বানিয়ে দিন। এই দেখুন, অভিজিৎ হাটুই এবং সঞ্জীব সেন। এই সিস্টেমটা খুব ভালো, কোনো এমপ্লয় নয়, সরাসরি ডিস্ট্রিবিউটার কাছে রিকোয়েস্ট এসছে লিডটা ক্লোজ করুন, একটা 32 কিলোমিটার, একটা 35 কিলোমিটার। আচ্ছা, তোমার কাছ থেকে আরএনএফআই তো আইডি নিয়েছিলাম, আরএনএফআই বা রয়নেট তুমি কি কাজ করছো না বন্ধ করে দিয়েছো? আরএনএফআই মানে রেলিপে ব্র্যান্ড অফ আরএনএফআই কাজ পুরোপুরি 2-3 বছর ধরে বন্ধ। রয়নেটের কাজ একদম স্লো মাফিক চলছে। পুরানো যে এমপ্লয়ি ছিল অভিজিৎ দা, রয়নেটটা খুব ভালো ছিল, হেল্প সাপোর্ট পেতাম। ও ছেড়ে দিয়ে যাওয়ার পরে নতুন যারা এসছে তাদের কাছ থেকে এখনো কোনো রকম হেল্প সাপোর্ট সেরকম ভাবে পাইনি বা আশা রাখতে পারছি না। যদি সেরকম ভাবে কোনো সাপোর্ট থাকে, রিটেলারদের প্রবলেম সলিউশন করার জন্য যদি মাথার উপরে কেউ থাকে, তাহলে আগামী দিনে কোম্পানিতে কাজ করা যাবে। যদি না থাকে, সেক্ষেত্রে আর কিছু করার নেই। কারণ সার্ভিস না দিতে পারলে, বিনা সার্ভিস দিয়ে প্রফিট করা, আর্নিং করাটাও নিজেদের একটা খারাপ লাগবে। তুমি এত বছর এইপিএস মার্কেটে কাজ করে আজকে তুমি স্যাটিসফাইড 100%? না কোথাও কিছু খামতি রয়ে গেছে, মনে হচ্ছে অন্য লাইনে গেলে ভালো হতো, এই লাইনে না এসে? না, এইপিএস লাইনে তো ছিলাম বলে আজকে যাই হোক এতটা গ্রো করতে পেরেছি। আমিও, আপনারাও যারা লকডাউন থেকে এইপিএস নিয়ে পড়ে আছেন, তাদের একটা প্রফিট তো লকডাউনে হয়েছে, চীনা পরিচিতি হয়েছে। এটাই বলবো, আমাদেরকেও অল্টারনেট কিছু ভাবতে হবে। সৌভিক বলছে অল্টারনেট কিছু ভাবতে হবে। সৌভিকের কাছ থেকে আমরা সবকিছু হালকা হালকা করে টাচ করে এলাম। প্রথম কোম্পানি থেকে পে নিয়ার বাই, রেলিপে, স্পাইস মানি, রয়নেট, ফিনো, তো প্রত্যেকটা টাচ করলাম। যারা সৌভিকের রিটেলার আছে তারাও সমস্ত জিনিসটা জানতে পারলো। ইভেন এইপিএস এর যে ভবিষ্যৎ কি সেটাও সৌভিকের কাছ থেকে আমরা জেনে নিলাম, এবং আগামী দিনে স্পাইস মানি বা অন্য কোম্পানি কি প্রজেকশন নিয়ে আসতে চলেছে সেটাও আমরা হালকা টাচ করে গেলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এরকম ধরনের ভিডিও যদি আবার পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।